মির্চি বাংলা অরিজিনালস, আসল গল্পের আড্ডা। রিজুর হাতে জগাইয়ের ফোন, সেটায় বস ফোন করেই যাচ্ছে। রিজু জগাইকে বলে, এই নাও ফোনটা ধরো তুমি, কিন্তু কোনো চালাকি করার চেষ্টা করবে না। রিজু লাউডস্পিকার অন করে ফোনটা দেয় জগাইকে। জগাই ফোনটা ধরে বলে, বস বলো। রিজু ফোনের ওপারের গলাটা শুনেই বুঝতে পারে এটা তার মামার গলা। বস বলে, এতক্ষণ ধরে ফোন করছি, ধরছিস না কেন? জগাই বলে, আসলে বস, কাজ থেকে এসে একটু স্নানে গেছিলাম, সেই জন্য ওই জন্য ফোন ধরতে পারিনি আর কি। বস উত্তরে বলে, আচ্ছা ঠিক আছে, বুঝেছি। আচ্ছা শোন, বলছি কাজের কথায় আসি, তোর মনে আছে তো এবার ওই শহরের ছোকরাটাকে তুলে আনবি, ওর কাছে আছে গুপ্তধনের সব নকশা। এই পরীক্ষা দিয়ে কিছু হবে না, কাল সকালে এসে আগে এটাকে মেরে ফেলিস। রিজু এবং শক্তিকুমার এই কথা শুনে চমকে ওঠে। সে বুঝতে পারে না এইবার কি করবে। শক্তিকুমার সঙ্গে সঙ্গে ফোনটা মিউট করে জগাইকে বলে, যদি তোমার ভাইকে বাঁচাতে চাও তাহলে আমরা যা যা বলবো মন দিয়ে শোনো। জগাই বলে, বলুন কি করতে হবে, কিন্তু দয়া করে আমার ভাইকে বাঁচিয়ে দিন আপনারা। শক্তিকুমার বলে, বলো কালকে সকালে যেতে পারবে না তুমি, ওই শহরের ছোকরাকে ধরতে তোমার সময় লাগবে। জগাই আবার ফোনটা নিয়ে বসকে বলে, বস কাল যেতে একটু দেরি হবে, হ্যাঁ, এই শহরের ছেলেটাকে ধরতে একটু সময় লাগবে, খুব চালাক ছিল ওটা। বস বলে, আচ্ছা ঠিক আছে, দেখে নিস, তবে বেশি দেরি করিস না, হ্যাঁ, অনেকদিন বন্দুক চালাইনি তো, তোরা আসতে দেরি করলে ফটিকের উপরে একটু প্র্যাকটিস করে নেবো এই সুযোগে। এই বলে বস ফোন রেখে দেয়। রিজু বলে, তাহলে ওরা গুপ্তধনের জন্য পুরোপুরি আমার উপর নির্ভরশীল। শক্তিকুমার পাশে এসে রিজুকে বলে, তার মানে তোমাকে এখন কিছু করবে না, কারণ তোমার কাছে আছে একমাত্র নীল মাধবের নকশা। রিজু বলে, কিন্তু ওরা আমাকে কাজে লাগানোর জন্য ফটিককে দিয়ে আমাকে ভয় দেখাবে, সেটা আমি বুঝে গেছি, তাই ফটিককে আমাদের উদ্ধার করতে হবে। ইতিমধ্যে একজন পুলিশ অফিসার এবং কিছু কনস্টেবল ঘরে ঢুকে আসে। অফিসার রিজুর কাছে এসে বলে, তোমার কথাই গ্রামে অনেকের মুখে শুনেছি, বিক্রমগড়ের জন্য তুমি যা করেছো সেটা সত্যিই প্রশংসনীয়। শক্তিকুমার এগিয়ে আসে ওদের দুজনের কাছে। সে বলে, স্যার, এরাই হলো সেই দুই যমজ গুন্ডা, জগাই এবং মাধাই। পুলিশ অফিসার সঙ্গে সঙ্গে দুজন কনস্টেবলকে ডেকে বলে, একে হাসপাতালে নিয়ে যাও, আর জগাইকে দেখিয়ে বলে, আর একে লকআপে নিয়ে যাও। রিজু সঙ্গে সঙ্গে বলে, না স্যার, জগাইকে কোথাও নিয়ে যাবেন না। পুলিশ অফিসার বুঝতে পারে না রিজু কি বলতে চাইছে। সে বলে, কি বলতে চাইছো তুমি রিজু? অপরাধীকে লকআপে ঢোকাতে বারণ করছো? রিজু বলে, না স্যার, আমি সেটা বলছি না, আসলে কাল জগাই আমাকে নিয়ে যাবে মিস্টার অ্যান্ডারসনের কাছে, তাই স্যার প্লিজ জগাইকে আজকে জেলে নিয়ে যাবেন না স্যার, প্লিজ। অফিসার সঙ্গে সঙ্গে রিজুকে বলে, কিন্তু রিজু, তুমি অ্যান্ডারসনের কাছে একা যাবে? তুমি জানো ও একটা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল, বিভিন্ন দেশ ঘুরে মূল্যবান জিনিসপত্র সব পাচার করে, এটাই ওদের ব্যবসা। এই অ্যান্ডারসনকে বহু দেশের পুলিশ খুঁজছে, এমনকি ইন্টারপোলের ক্রিমিনাল লিস্টে অ্যান্ডারসনের নাম আছে, তুমি জানো? রিজু বুঝতে পারে এই অ্যান্ডারসন শুধু লুটপাট করার জন্যই এই দেশে এসেছে, এবং তার পথে যে বাধা হয়ে দাঁড়াবে তাকেই সে মেরে ফেলবে। রিজু পুলিশ অফিসারকে বলে, স্যার, আমাকে যেতেই হবে কাল, না হলে ওরা আমার বন্ধু ফটিককে মেরে ফেলবে। পুলিশ অফিসার বলে, তুই চিন্তা করো না রিজু, তোমার সঙ্গে আমরাও যাব। রিজু বলে, না স্যার, আমার সঙ্গে পুলিশ গেলে ওরা যদি বুঝে যায় তাহলে ফটিককে ওরা আগেই মেরে ফেলবে, আপনি বুঝতে পারছেন না। পুলিশ অফিসার রিজুর ওপর একটু রেগে গিয়ে বলে, তুমি বুঝতে পারছো না রিজু, আমরা পুলিশ, আমাদের কর্তব্য তোমাদেরকে রক্ষা করা। শক্তিকুমার এসে বলে, অফিসার, আপনি রিজুর ওপর ভরসা রাখুন, ও ঠিক সামলে নেবে। পুলিশ অফিসার এই কথা শুনে ঘর থেকে বেরিয়ে যায়। রিজু জগাইকে বলে, তোমাকে বিশ্বাস করে ছাড়ছি, মনে রেখো তোমার ভাই এখনো পুলিশের কাছেই আছে। রিজু গিয়ে জগাইয়ের গা থেকে মাছ ধরার জালগুলো খুলে দেয়, বলে, কাল তুমি আমাকে নিয়ে যাবে অ্যান্ডারসনের কাছে। রিজু এবং শক্তিকুমার বেরিয়ে যায় জগাইয়ের বাড়ি থেকে। বাড়ির বাইরে বেরিয়ে রিজু শক্তিকুমারকে বলে, আমি একটু বাড়ি যাচ্ছি, সকাল থেকে বাড়িতে সবাই খুব চিন্তা করছে, ফটিক যে এখনো সুস্থ আছে এটা তুহিন জেঠুকে জানাতে হবে। সব কিছু কাল ঠিক থাকলে তোমার সঙ্গে আবার দেখা হবে শক্তি কাকু।
শক্তিকুমার বলে, নিশ্চয়ই দেখা হবে বন্ধু। আর শোনো, তোমাকে এখন থেকে বলা রইলো আমার পরবর্তী যাত্রা দেখতে আসার জন্য। হ্যাঁ, রিজু বলে, নিশ্চয়ই আসবো। রিজু বাড়ি ফেরে, দেখে গোটা জমিদার বাড়িতে যেন এক শোকের ছায়া নেমে এসেছে। বারান্দার মধ্যে টিম টিম করে আলো জ্বলছে, আর চারিদিক যেন ঘন কালো অন্ধকারে ঢাকা। রিজুর মনে পড়ে তার মায়ের মুখে শোনা মামার বাড়ির সেই কথাগুলো। কিন্তু কোথায় সেই জাঁকজমক, কোথায় সেই বিক্রমগড়ের সোনালি দিনগুলো? রিজুর মনে হয় সে যেন এই জমিদার বাড়ির ধ্বংসস্তূপের সামনে দাঁড়িয়ে আছে। হঠাৎ দেখে তার সামনে দাঁড়িয়ে বাবা। সে যেন বলছে তাকে, পারবি, তুই আমার স্বপ্ন পূরণ করতে পারবি। রিজু ভয় পেয়ে যায়। এ কি দেখছে সে? এবার দেখে সেই পোড়ো মন্দিরের পুরোহিত মশাই বুকে ছুরি গাঁথা অবস্থায় তার দিকে এগিয়ে আসছে। সে বলে, পারবে, পারবে তুমি আমার খুনিদের শাস্তি দিতে? রিজু দৌড়ে উপরের বারান্দায় চলে আসে। দেখে সামনে দারুকা গ্রামের সেই বৃদ্ধ বুকে গুলি লাগা অবস্থায় রিজুকে বলছে, পারবে তুমি নীল মাধবকে রক্ষা করতে? পারবে তুমি এই দায়িত্ব পালন করতে? রিজু বুঝতে পারে না একের পর এক সে কি দেখছে। সব শেষে পিছন থেকে কে একজন রিজুকে ডাকে। রিজু ঘুরে তাকায়, দেখে ফটিক। রিজু ছুটে যায় ফটিকের কাছে, বলে, তুমি তুমি চলে এসেছো ফটিক? রিজু হাত দিতে যায় ফটিকের গায়ে, দেখে কেউ নেই। পিছন থেকে আবার ফটিক বলে, কাল পারবে তো তুমি আমাকে বাঁচাতে? রিজু সঙ্গে সঙ্গে বলে, হ্যাঁ হ্যাঁ পারবো, পারবো আমি তোমাকে বাঁচাতে। রিজু দেখে ফটিকের পিছন থেকে তার মামা এবং অ্যান্ডারসন বন্দুক হাতে এগিয়ে আসছে। বন্দুক তুলে সোজা ফটিককে গুলি করে। ফটিক লুটিয়ে পড়ে মাটিতে। ধীরে ধীরে তার চোখ দুটো বন্ধ হয়ে আসছে। রিজু এই দৃশ্য দেখে চিৎকার করে বলে, ফটিক! রিজু যেন আর কিছু চোখের সামনে দেখতে পাচ্ছে না। তার শরীর কেমন টলতে শুরু করেছে। মাটিতে পড়ে যায় রিজু। চোখের সামনে সব কিছু আবছা হয়ে যাচ্ছে তার। রিজুর মা তুহিনবাবু রিজুর গলার আওয়াজ শুনে ছুটে আসে। দেখে রিজু মাটিতে পড়ে আছে। তুহিনবাবু এসে রিজুকে তোলার চেষ্টা করে। দেখে রিজুর কোনো জ্ঞান নেই। চোখ খোলে রিজু। হঠাৎ তার মনে পড়ে আজকে তার নকশা নিয়ে অ্যান্ডারসনের কাছে যাওয়ার কথা। উঠে বসে সে। দেখে তার মা, দাদু, তুহিনবাবু তার সামনে বসে। রিজু তাদের সবাইকে দেখেই বলে, আমি আমি এখানে কি করছি? আমাকে এখন অ্যান্ডারসনের কাছে যেতে হবে। আমাকে যেতে হবে। তার মা বলে, তুই কেন করছিস এই সব রিজু? ছেড়ে দে না, চল আমরা বাড়ি ফিরে যাই। রিজু বলে, মা মা আমি এই জায়গা থেকে ফিরে যেতে পারবো না। তুমি শুধু আমার কথা ভাবছো, আর এতগুলো মানুষ যারা এই ঘটনায় প্রাণ দিল তাদের কথা ভাবছো না। আমার বাবা, এই বাড়ির পুরোহিত মশাই, দারুকা গ্রামের প্রধান, এরা কি দোষ করেছিল বলো? রিজুর মা কোনো উত্তর দিতে পারে না। সে বলে, আমি তোর মা, তাই তোকে নিয়ে আমার বেশি চিন্তা। রিজু তার মায়ের কাছে গিয়ে বলে, মা আমি জানি তুমি আমাকে প্রচন্ড ভালোবাসো, তাই আমাকে নিয়ে এত ভাবছো, কিন্তু কিন্তু তুমি দেখো আমি ফটিককে উদ্ধার করে আনবো এবং বাবার হত্যাকারীদের শাস্তি দেব। এই বিক্রমগড়ের বিশুদ্ধিকরণ করব। এই বলে রিজু ঘর থেকে বেরিয়ে যায়। রিজু জেলে পাড়াতে আসে। দেখে জগাই তার জন্য অপেক্ষা করছে। জগাই বলে, চলো রিজু, আজ তোমার জীবনে একটা গুরুত্বপূর্ণ দিন। রিজু বলে, জানি, আজকের দিনের উপরেই আমার ভবিষ্যৎ দাঁড়িয়ে আছে। ওরা দুজন কথা বলতে থাকে। সেই সময় সেই কালো গাড়িটা ওদের সামনে এসে দাঁড়ায়। জগাই রিজুকে দেখে বলে, চলো উঠে পড়ো। রিজু গাড়িতে ওঠে। গাড়ি ওদেরকে নিয়ে বেরিয়ে যায়। রিজু গাড়ির ভিতর থেকে দেখতে পাচ্ছে গাড়িটা একটা পরিত্যক্ত জায়গার মধ্যে ঢুকে যায়। সামনে একটা বড় ভাঙাচোরা গেট। এয়ারফিল্ড এরিয়া, 1939। গেট দিয়ে ঢুকে যায় গাড়ি। রিজু দেখে একটা বিশাল বড় রানওয়ে ধরনের লম্বা ফাঁকা রাস্তা। সে বুঝতে পারে এই রানওয়েতেই তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্লেন নামতো। রিজু হঠাৎ খেয়াল করে রানওয়ের মধ্যে একটা ছোট্ট
প্লেন দাঁড়িয়ে আছে। রিজু চমকে ওঠে সেটা দেখে। সে বুঝতে পারে না এইরকম একটা পুরনো এয়ারপোর্টে একটা প্লেন কিভাবে থাকতে পারে। এইদিকে গাড়িটা এসে দাঁড়ায় একটা ভাঙা কেবিনের কাছে। জগাই নামে গাড়ি থেকে। সে রিজুকে বলে, আমরা চলে এসেছি, এবার তুমি নামো। রিজু গাড়ি থেকে নামে। হঠাৎ তার সামনে দিয়ে একটা কালো বেড়াল পেরিয়ে যায়। রিজু বুঝতে পারে এটা সেই বেড়ালটা যেটাকে সে এর আগে অনেকবার বিক্রমগড়ের নানা জায়গায় দেখেছে। রিজু এগোতে যায়, হঠাৎ একটা আওয়াজ তার কানে আসে। বিড়ালে কাটা রাস্তা পেরোলে দিন খারাপ যায়, জানো না? রিজু থেমে যায়। রানওয়েতে দাঁড়ানো প্লেন থেকে নেমে আসছে তার মামা এবং অ্যান্ডারসন। রিজুকে দেখে অ্যান্ডারসন ভাঙা ভাঙা বাংলায় বলে, কি ভাবছো রেজু? এই ভাঙা এয়ারপোর্টে প্লেন কেন দাঁড়িয়ে? রিজু কোনো উত্তর দেয় না। সে চুপ করে দাঁড়িয়ে। তার মামা বলে, রেজু, তুমি কি রেগে আছো আমাদের উপর? ওই দেখো, রাগ করো না। তুমি আমাদের নকশাটা দিয়ে দাও, আর সেটা দেখে আমরা গুপ্তধন খুঁজে বের করে এই প্লেনে করে পালিয়ে যাবো বিদেশে। রিজু এইবার তার মুখ খোলে। সে বলে, আগে ফটিককে ছাড়ো, তারপরে আমি নকশা দেব। অমিয় মামা জগাইকে ইশারা করে। জগাই কেবিনের ভিতর থেকে ফটিককে ধরে নিয়ে আসে। রিজু দেখে ফটিকের হাতে মুখে ক্ষতচিহ্ন। একটা দড়ি দিয়ে ফটিককে একদম বেঁধে রাখা হয়েছে। রিজু বুঝতে পারে ফটিকের উপর খুব অত্যাচার চালানো হয়েছে। ফটিক এতটাই দুর্বল হয়ে পড়েছে যে রিজুর সাথে কথা পর্যন্ত বলতে পারছে না। রিজুর দিকে তাকিয়ে সে একবার হাসে। ফটিকের এই কষ্ট দেখে রিজুর চোখ জলে ভিজে যায়। সে বলে, ফটিককে আমার কাছে দাও, তাহলে আমি নকশা দেব। এই বলে রিজু পকেট থেকে নকশাটা বের করে। অ্যান্ডারসন বলে, তুমি আমার কাছে নকশা নিয়ে এসো, তাহলেই ফটিক ছাড়া পাবে। রিজু বুঝতে পারে তার কাছে আর কোনো উপায় নেই অ্যান্ডারসনের কথা শোনা ছাড়া। সে নকশা হাতে এগিয়ে যায় মিস্টার অ্যান্ডারসনের দিকে। রিজু তার সামনে গিয়ে দাঁড়াতেই অ্যান্ডারসন তার হাত থেকে ছিনিয়ে নেয় নকশাটা আর রিজুকে ধাক্কা মেরে ফেলে দেয় মাটিতে। অমিয় মামা এবং অ্যান্ডারসন প্রচণ্ড খুশিতে ফেটে পড়ে। অমিয় মামা অ্যান্ডারসনকে জিজ্ঞেস করে, নকশা তোমরা পেয়ে গেছি, এবার কি করবো এদের? অ্যান্ডারসন বলে, কিল দেম, ঠিক যেভাবে ওর বাবাকে আমরা মেরেছিলাম সেইভাবে ওদেরকেও মেরে ফেলো। এই কথা শোনার সঙ্গে সঙ্গে অমিয় মামা জগাইকে বলে, মেরে ফেল দুজনকেই। জগাই বন্দুক বের করে। ওইদিকে অ্যান্ডারসন নকশার কাগজটা খোলে। সে খুলে দেখে কাগজটা পুরো ফাঁকা। তার মধ্যে পেনের কালি দিয়ে লেখা, উইথ লাভ ফ্রম বিক্রমগড়। চিৎকার করে ওঠে অ্যান্ডারসন, বলে, ফায়ার! কিন্তু জগাই বন্দুক বের করে দাঁড়িয়ে আছে, কোনো ফায়ার করছে না। অমিয় মামা বুঝতে পারে না কি হয়েছে জগাইয়ের। এদিকে রিজু তার পকেট থেকে লাইটার বের করে সেটা জ্বালিয়ে ছুঁড়ে মারে অ্যান্ডারসনের দিকে। সঙ্গে সঙ্গে কাগজটা আগুন লেগে যায় দাউ দাউ করে। কাগজটা থেকে আগুন অ্যান্ডারসনের জামাতে লেগে যায়। ওইদিকে জগাই বন্দুক তাক করে অমিয় মামার দিকে। অমিয় মামা লাফ দিয়ে পালাতে যায়। জগাই গুলি করে। অমিয় মামা নিজের বন্দুক বের করে এলো পাথারি গুলি ছুঁড়তে থাকে। একটা গুলি গিয়ে জগাইয়ের বুকে লাগে আর তার হাত থেকে পড়ে যায় বন্দুকটা। আর ওদিকে অ্যান্ডারসন কোনো মতে আগুনটা নিভিয়ে প্লেনে উঠে পালাতে যায়। প্লেন চালু হয়। রিজু দেখে তার চোখের সামনে দিয়ে পালিয়ে যাচ্ছে অ্যান্ডারসন। হঠাৎই তার মধ্যে বাইকের আওয়াজ শোনা যায়। বাইক থেকে কেউ একটা গুলি চালাতে চালাতে এগিয়ে আসে অমিয় মামার দিকে। অমিয় মামার গুলি লাগে, মাটিতে পড়ে যায় সে। তারপর রিজুর সামনে এসে দাঁড়ায় বাইকটা, হেলমেট খোলে। রিজু দেখে আগের দিনের পুলিশ অফিসার। সে বলে, পুলিশ হয়ে তোমাকে কি করে একা লড়াই করতে যেতে দিই বলো? আমাদের কাজ তোমাকে রক্ষা করা। এখন বসো, আমার বাইকের পিছনে বসে বন্দুকটা ধরো। রিজু বন্দুক হাতে বসে বাইকের পিছনে। ফুল স্পিডে বাইকটা প্লেনের পিছনে ছুটতে থাকে। অনেকটা যাওয়ার পর প্লেনটা রানওয়ে ছাড়তে যাবে, পুলিশ অফিসার রিজুকে বলে, ফায়ার রিজু! রিজু বাইক থেকে একটু উঠে দাঁড়ায়, বন্দুকটা তোলে, গুলি করতে শুরু করে প্লেনের দিকে। গুলি লাগা অবস্থায় আকাশে ওঠে প্লেনটা এবং হঠাৎই একটা বিশাল আওয়াজ হয় আকাশে। রিজু দেখে প্লেনের মধ্যে একটা ব্লাস্ট হয়। পুলিশটা বলে, তাহলে রিজু, মিশন অ্যাকমপ্লিশড। হ্যাঁ? রিজু বলে, এখনো না,
নীল মাধবকে উদ্ধার করা বাকি আছে। আমাকে বাড়ি নিয়ে চলুন। বাইক নিয়ে পুলিশ অফিসার বাড়ির দিকে যায়। রাস্তায় যেতে যেতে অফিসার রিজুকে জিজ্ঞেস করে, তুমি মিস্টার অ্যান্ডারসনকে নকল নকশা দিয়েছিলে? রিজু বলে, হ্যাঁ, আর তার মধ্যে স্পিরিট আর চকলেট বোমের বারুদ মিশিয়ে রেখেছিলাম যাতে খুব সহজে আগুন ধরে যায়। অফিসার রিজুর কেরামতি শুনে বলে, বাহ, ব্রাভো ব্রাভো। বাইক এসে দাঁড়ায় জমিদার বাড়ির সামনে। রিজু দৌড়ে যায় নাট মন্দিরের দিকে। নাট মন্দিরে ঢুকে দেখে মা দুর্গার এক পাথরের মূর্তি। রিজু মা দুর্গাকে নমস্কার করে। এতক্ষণে রিজুর মা, দাদু, তুহিন জেঠু, ফটিক, শক্তিকুমার, পুলিশ অফিসার সবাই নাট মন্দিরের সামনে এসে উপস্থিত হয়েছে। রিজুর দাদু বলে, দাদু ভাই, কোথায় আছে নীলমাধবের মূর্তি বলো? রিজু হেসে তার দাদুকে বলে, দাদু, মা দুর্গার হাতের ত্রিশূলটা কোথায় আছে আমাকে বলবে? মায়ের হাতের ত্রিশূল? ত্রিশূল নিয়ে তুমি এখন কি করবে দাদু ভাই? সেটা তো পুজোর সময় আমরা মাকে পড়াই। ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা। মা দুর্গা নীলমাধবকে এতদিন তার অস্ত্র দিয়েই রক্ষা করে রেখেছেন। রিজুর এই কথা শুনে তার দাদু নাট মন্দিরের ভিতরের ঘর থেকে ত্রিশূল নিয়ে এসে তাকে দেয়। রিজু ত্রিশূলটা মা দুর্গার হাতে তুলে দেয়। ত্রিশূলটা গিয়ে অসুরের বুকে ঢুকে যায়। হঠাৎই অসুরের নিচে থাকা মোষের পেটে রোদের ছটা পড়ে। গোটা ঘর আলোতে ভরে যায়। রিজু এগিয়ে গিয়ে মোষের পেটে হাত ঢোকায়। সবাই রিজুর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে। রিজু এইবার মোষের পেট থেকে বের করে আনে নীল মাধবের মূর্তি, যার মাথার উপর জ্বলজ্বল করছে নীলমণি। সকলে খুশিতে উচ্ছ্বসিত হয়ে পড়ে। একসাথে সবাই বলে ওঠে, জয় জগন্নাথ। মির্চি বাংলা অরিজিনালস, আসল গল্পের আড্ডা।